আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। এই ভিডিও শুরুতে সকলকেই জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজকে এমন একটা সাবজেক্টে ভিডিও করতে হচ্ছে, বিশ্বাস করুন আজকের এই দিনটার সঙ্গে এই ভিডিওর সাবজেক্টের সম্পূর্ণ বৈপরীত্য আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ থেকে কালকে যে ঘটনা প্রবাহ আমাদের সামনে উঠে এলো, তাতে সরাসরি ভারত সরকারকে মুখ খুলতে হলো এবং এক্সট্রিমিস্টরা যেরকম বর্বরতার সঙ্গে হিন্দু দুর্গা মন্দিরকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিল বুলডোজারের সাহায্যে, তা কিন্তু একবিংশ শতকে বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসাবে থেকে যাবে। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল এবং আমার দৃঢ় বিশ্বাস হিন্দু মুসলমান সমস্ত ধর্ম নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ হবে এবং আন্তর্জাতিক স্তরে এই ঘটনা নিয়ে যেরকম ভাবে বিভিন্ন দিক থেকে প্রতিবাদ করতে শুরু করেছে, তাতে মোহাম্মদ ইউনূসের অন্তত বোঝা উচিত এই ঘৃণার জন্ম, ঘৃণার চাষ যে বাংলাদেশ জুড়ে তিনি করেছেন, তার কিন্তু শেষ অবশ্যম্ভাবী এবং এটা কিন্তু হতে চলেছে। ভিডিওটি আপনারা দেখছেন বা দেখলেন, কিন্তু বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালকে ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি মুখ খুলেছে। আর ভারত মুখ খুলেছে বলেই এই ভিডিওটাই আমি অত্যন্ত গুরুত্ব সহকারে বানাচ্ছি। দয়া করে ধর্মীয় বিভাজনকে ঊর্ধ্বে রেখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও নিজেরাও ভাবুন। সব দায় সরকারের নয়। এই পুরো মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশের ধ্বংসের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি থেকে থাকেন, তাহলে এই ঘটনার প্রতিবাদ করবেন। ঘটনাটা কি হয়েছে? ঢাকার একটি শহর, মানে ঢাকার একটি জায়গা, সেই জায়গাতে নাকি একটি মন্দির তৈরি করা হয়েছিল। প্রশাসনের দাবি সেই মন্দির নাকি সরকারি নিয়ম মেনে তৈরি হয়নি এবং অতিরিক্ত কিছু জমি ইউটিলাইজ করা হয়েছিল মন্দির তৈরি করার জন্য। এই ধরনের কিছু দাবি তারা করেন এবং অবৈধ সে মন্দির নাকি অবৈধভাবে তৈরি করা হয়েছে, সেটা নাকি সরকারের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু যদি পুরো বিষয়টি অবৈধভাবে করা হয়, তাহলে পুরো বিষয়টি নিয়ে কোর্ট অবধি কেন যাওয়া গেল না? এই মুহূর্তে একটাই প্রশ্ন, যদিও বাংলাদেশের কোর্টের যে অবস্থা আমরা চিন্ময় প্রভুর সময় দেখছি, খুব একটা ভরসা বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই কোর্টও নেই, সেটা তো বোঝাই যাচ্ছে। ফলে প্রশাসন গেলেন, বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হলো। ফ্যাসিস্টরা এরকমই হয়, মানে বুলডোজারের রাজনীতি যেভাবে বাংলাদেশে বর্তমানে হচ্ছে, তা কিন্তু চরম ধিক্কৃত একটি কাজ। যেখানেই হোক এটা কিন্তু আনএক্সপেক্টেড। সেখানে ভারত কালকে একটি স্টেটমেন্ট দিয়েছে। সেখানে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এক্সট্রিমিস্ট ওয়ার ক্ল্যামারিং ফর ডেমোলিশিং দ্য দুর্গা টেম্পল ইন ঢাকা। পরিষ্কার বলা হয়েছে, ঢাকার মতো শহরে এই ঘটনা সত্যি আনএক্সপেক্টেড, আমরাও ভাবতে পারিনি এটা হতে পারে, এবং কোনো মানুষ প্রতিবাদ অব্দি করলেন না। বাংলাদেশের এই প্রতিবাদের জন্ম, যেভাবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে তারা প্রতিবাদ পৌঁছে দিয়েছিলেন, আজকের দিনে দেখুন আজকে হিন্দুরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছেন, দিনের পর দিন সামাজিকভাবে হিন্দুরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছেন। তা কিন্তু চূড়ান্ত আনএক্সপেক্টেড এবং একটা দেশের পক্ষে ক্ষতিকর প্রবণতা। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today। বলছে ইল্লিগাল ল্যান্ড ইউজকে কেন্দ্র করে আপনারা যে ঘটনা ঘটালেন, তা কিন্তু আনএক্সপেক্টেড। আপনারা সিকিউরিটি প্রোভাইড করার বদলে এই রকম দুর্গা মন্দিরকে সম্পূর্ণভাবে ডেমোরালাইজড করে দিলেন। এবং একটি ভিডিও আমি আপনাদের দেখাতে চাই, তাহলে হয়তো বুঝতে পারবেন বাংলাদেশ কোন পথে চলছে এবং ভারতবর্ষ এই পুরো বিষয়টার কিভাবে নিন্দা করছে, ধিক্কার জানাচ্ছে। We understand that extremists were clamoring for demolishing the Durga temple in Khilket, Dhaka. The interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the deity before it was shifted. ডিসেম্বরেও একটি তথ্য আমাদের সামনে এসেছিল, যেখানে বারংবার দেখা যাচ্ছে বাংলাদেশের হিন্দুরা একাধিক ক্ষেত্রে নিপীড়িত হচ্ছেন। দুর্গাপুজোর সময় যে এপিসোড হয়েছে আপনাদের হয়তো সকলেই মনে আছে, যেখানে ঠাকুরের দিকে পেট্রোল বোমা অব্দি ছোড়া হয়েছে। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গা ঠাকুরকে একটি উপহার দিয়েছিলেন। দুর্গা ঠাকুরের সম্মানে দেওয়া সেই উপহার বাংলাদেশের মন্দির থেকে চুরি করা হয়েছিল।
ফলে সিকিউরিটি প্রোভাইড তো অনেক দূরের কথা, তারা মিনিমাম রক্ষণাবেক্ষণ, তারা মিনিমাম যে সুরক্ষা দেওয়ার কথা সেইটুকু অবধি দিতে পারছে না। এর থেকে হতদরিদ্র অবস্থা আর কিছু নেই। দেখুন, বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনূস সরকার আসেন, আমার ভীষণ মাত্রায় মনে আছে কলকাতা জুড়ে আন্দোলন হয়েছিল শেখ হাসিনাকে সরানোর জন্য, এবং অনেকে বাংলাদেশের এই সরকার পরিবর্তনকে ওয়েলকাম করেছিল। আজকে তারা ফেসবুকে, সোশ্যাল নেটওয়ার্কে একটা লাইন অব্দি লিখছেন না। হিন্দু মুসলমান আপনারা ভুলে যান, কোনো মন্দিরকে এইভাবে ডেমোরালাইজড করা, ধ্বংস করে দেওয়া বুলডোজারের সাহায্যে, তা কি এক্সপেক্টেড? তা কি সাধারণ মানুষ মেনে নিতে পারে? এটাই তো একটা বড় প্রশ্ন। কেন আমরা এর প্রতিবাদ করব না? কেন আমরা বাংলাদেশের এই সরকারের স্বৈরাচারী অ্যাটিটিউডের নিন্দা করব না? আমাদের তো হিউম্যান রাইটস যাদের আছে, এই বেসিক রাইটস এর জন্য আজকে বাংলাদেশের ধর্মীয় যে মেরুকরণের রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং আইন, প্রশাসন, সমাজ বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত এই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তার তো শেষ হওয়া উচিত। নভেম্বরে রিপোর্ট বেরিয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল হিন্দু জনসংখ্যার যে পার্সেন্টেজ তা কিন্তু ক্রমশ কমতে শুরু করেছে বাংলাদেশে। 8%-এর আশেপাশে বোধহয় এই সংখ্যাটা এসছে। আরো শকিং যে নিউজ, যে চিন্ময় প্রভু, যাকে দেশদ্রোহিতার অভিযোগে, একটা পতাকাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার অভিযোগে দিনের পর দিন আইন আদালতে বন্দি করে রাখা হয়েছে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যখনই এই ধরনের অভিযোগ ওঠে, তখনই তারা কি বলেন? তখনই বলেন এটা নাকি মিডিয়ার প্রচার। এরকম কোনো ঘটনা ঘটেইনি। যদি মিডিয়ার প্রচারও হয়, তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়া যে কথাগুলো বলছে, সেই কথাগুলোকে আত্মসমালোচনার জায়গাতে কেন বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন এই ঘটনা বারংবার বাংলাদেশ জুড়ে হচ্ছে? আজকে ভারতের মতো দেশ আপনাদের বিপক্ষে বিভিন্ন ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়ে কথাবার্তা বলছে, তা কি আন্তর্জাতিক স্তরে আপনাদের মান সম্মান বাড়াচ্ছে? আপনাদের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের উপদেষ্টা দেখা করতে গেলেন, কিন্তু উপদেষ্টার সঙ্গে আপনাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা অব্দি করলেন না। আজকে মোহাম্মদ ইউনূস শেষ 8 মাসে যতগুলো দেশে ট্রাভেল করেছেন, সেই দেশগুলো থেকে আলটিমেটলি এমন কি উঠে এলো যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কাজে লাগবে? প্রত্যেকটা ক্ষেত্রে ভাওতাবাজি ছাড়া এবং হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার ছাড়া বাংলাদেশে কি এখন কিছু হচ্ছে? আমি সত্যি জানি না। ভারত হয়তো প্রতিবাদ করছে, কিন্তু বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, সেটাও কিন্তু দক্ষিণ এশিয়া রাজনীতির জন্য অত্যন্ত ভয়াবহ এক ভবিষ্যৎকে নিয়ে আসছে। ডক্টর জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন, আমি একটি ভিডিও করেছিলাম, যে ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব না রাখা হয় তাহলে এর মূল্য চোকাতে হবে। বাংলাদেশ তো মূল্য চোকাচ্ছেই। ভারতবর্ষ একা বাংলাদেশের বিপক্ষে এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের ভাষায় সেই ইকোনমিক বাংকার বোম। আজকে দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের ল্যান্ড, পোর্ট, ব্যবসা বাণিজ্য বন্ধ। একাধিক এমন ফেসিলিটি তাদের বাংলাদেশকে দেওয়া হতো যাতে বাংলাদেশ সরকার বুঝতে পারতো ভারতের ইম্পর্টেন্সটা। আজকে ভারতবর্ষ গঙ্গা চুক্তি নতুন করে রিনিউ করবে নাকি, সেটাই একটা বড় প্রশ্ন। আলটিমেটলি ভারত বিরোধিতা করতে গিয়ে শুধুমাত্র বাংলাদেশকে যে ডুবিয়েছেন তা নয়, বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা তা কিন্তু দিনের পর দিন ধ্বংস করছেন মোহাম্মদ ইউনূস। এত সবের মধ্যেও কালকে বাংলাদেশ থেকে আরো একটি শকিং নিউজ উঠে এসছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না একত্রে একটি মিটিং করেছেন। ভারতের পাল্টা জবাব তো নিঃসন্দেহে দেবে, কিন্তু এটা এক বিতর্কের সৃষ্টি হতে পারে বলে কালকে বাংলাদেশের পক্ষ থেকে এটা নিয়ে সাফাই দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, নো বাংলাদেশ চায়না পাকিস্তান অ্যালায়েন্স ফর্মিং। অর্থাৎ ভারতকে টপকে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার যে আঁতাত তৈরি হচ্ছিল, সেখানে ভারত কোথায় সাউথ ইস্ট এশিয়ায়, সেই প্রশ্ন যখন উঠেছে তখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো, আমরা কখনো ভারতকে ছেড়ে কোনো জোট তৈরি করছি না। তারা বলছেন, লুক, লেট আস অ্যাকনলেজ দ্য ট্রুথ, দ্য লেভেল অফ ডিপ রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট হ্যাড অ্যান্ড দ্য কাইন্ড অফ রিলেশনশিপ ইন্ডিয়া হ্যাড established, the current relationship with us is not like that one. বলছে আগের সরকারের সঙ্গে আমরা যে ধরনের সম্পর্ক রক্ষা করেছিলাম, ভারত করেছিল, এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ভালো নয়। কিন্তু আমরা ভারতকে ছেড়ে কোনো জোট করছি না। We are not forming any alliance. It was a meeting at the official level, not the political level. There was no element of formation of any alliance. অর্থাৎ বলছে এটা রাজনৈতিক একটি একটা মিটিং নয়, এটা একটা অফিসিয়াল লেভেলের একটা মিটিং। কিন্তু বাংলাদেশ ভারতকে টপকে এমন কি অফিসিয়াল মিটিং পাকিস্তান এবং চায়নার সঙ্গে করছে, সেটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। একটি দেশ, সন্ত্রাসবাদের একটা দেশ পাকিস্তান, এবং চায়না আসলে ঋণের ফাঁদে বাংলাদেশকে জড়িয়ে ফেলেছে।
ফলে এই তিনটে দেশ যখন একত্রে মিটিং করছে তা ভারতের জন্য কিন্তু খুব একটা ভালো কিছু নিয়ে আসবে বলে আমার অন্তত মনে হয় না। যদিও বাংলাদেশের দায় ঝেড়ে ফেলেছে, আসলে বাংলাদেশের দায় ঝেড়ে ফেলাটাই কাজ। পররাষ্ট্র নীতি বলে বাংলাদেশের বর্তমানে কিছু আছে বলে এই মুহূর্তে জানা নেই, তারা কি করতে চাইছে তারা নিজেরাও জানে না। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন যে হত্যালীলা চলছে, হিন্দুদের উপর মানসিক অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, তা থামানোর এই বাংলাদেশে আর কেউ নেই। রবীন্দ্রনাথের বাড়ি কিছুদিন আগে ধ্বংস করে দেওয়ার একটা কথাবার্তা হয়েছিল বাংলাদেশ থেকে। আমি জানি না বাংলাদেশ একবিংশ শতকে সত্যি সামনের দিকে এগোচ্ছে না পিছোচ্ছে, কিন্তু আন্তর্জাতিক স্তরে একটি দেশ ক্রমশ যে ভ্যালুলেস, মূল্যহীন এবং অপ্রাসঙ্গিক হয়ে উঠছে শুধুমাত্র তাদের স্বৈরাচারী অ্যাটিটিউডের জন্য, তা কিন্তু তাদের কোনো উপদেষ্টারাই হয়তো বুঝতে পারছেন না। জানি না শেষ কোথায়। আপনারা কি জানেন মোহাম্মদ ইউনূস যখন যাবেন আসলে বাংলাদেশের অবস্থাটায় কোন অবস্থায় তিনি বাংলাদেশকে রেখে যাবেন? প্রশ্ন কিন্তু আজকে থেকে উঠতে শুরু করলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।